শাটার আইল্যান্ড মুভিটির ডিরেক্টর মার্টিন স্করসেসে বলেছিলেন যে এই ছবিটা ব্যাপক ব্যবসা সফল হবে, কেননা মানুষ এই মুভিটা জীবনে অন্তত দুবার হলেও দেখবে। একবার দেখবে দেখার জন্য, আর একবার দেখবে ঘটনাটা বোঝার জন্য। আর ফাইনালি কিন্তু সেটাই হয়েছিল। কি জীবনে অনেক তো মুভি দেখলে, কিন্তু তুমি যদি এই মাস্টারপিস মুভিটা এখনো দেখে না থাকো, তাহলে তোমার জন্য আমাকে আফসোস করতেই হবে। একটা মুভি কি পরিমাণ অসাধারণ হলে মুভি শেষে তুমি নিজেই ধাঁধায় পড়ে যাবে যে আসলে হচ্ছেটা কি এসব। গল্পের একটা ছোট্ট ইন্ট্রো বলি। দুই পুলিশ মার্শাল শাটার আইল্যান্ড নামের এক দ্বীপে আসে, যেটা মূলত ছিল এক ভয়ঙ্কর পাগলা গারদ। তারা এখানে এসেছে হারিয়ে যাওয়া একটা রোগীর ইনভেস্টিগেশন করতে। এখানে পাগলের নাম ভাঙিয়ে করা হচ্ছে নানা ধরনের ভয়ঙ্কর কাজ। ব্যাস দুজনেই নেমে পড়ে এই রহস্য উদ্ঘাটনে। কিন্তু শেষে যা হয় তাদের সাথে, বিশ্বাস করো রাতে ঘুমাতে গেলে তোমার নিজেকেই কেমন যেন পাগলের মতো মনে হবে। এবার চলো শুরু করি পুরো মুভির এক্সপ্লেনেশন। তবে হ্যাঁ, আমাদের কিন্তু শুধুমাত্র থ্রিলার মুভির জন্য রয়েছে একটা বিশেষ চ্যানেল। এখনো যারা আমাদের সিনে থ্রিলার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু হেভি সব থ্রিলার মুভি মিস করতে যাচ্ছ। তাই পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও সিনে থ্রিলার চ্যানেলটি, আর উপভোগ করতে থাকো মাথা নষ্ট সব থ্রিলার মুভিজ। তো চলো এবার গল্পে ঢোকা যাক। মুভি শুরু হয় 1954 সালের একটা ঘটনা দিয়ে, যেখানে দেখা যায় এডওয়ার্ড ড্যানিয়েল ও তার পার্টনার চাক একসাথে মিলে একটা আইল্যান্ডে যাচ্ছে। এরা দুজন ছিল ইউএস এর মার্শাল পুলিশ, যাদের প্রধান কাজ ছিল বড় বড় ধরনের ইনভেস্টিগেশন করা। যাক, এই আইল্যান্ডের নাম ছিল শাটার আইল্যান্ড। আর তাদের এই আইল্যান্ডে যাওয়ার কারণ হচ্ছে এই আইল্যান্ডে একটা মানসিক হসপিটাল আছে। এছাড়াও সেই হসপিটাল থেকে একজন মানসিক রোগী ইতিমধ্যে পালিয়ে গেছে, আর সেই রোগীকে তন্ন তন্ন করে খুঁজেও কেউ কোথাও খুঁজে পাচ্ছে না। তাই তাদের দুজনকে পাঠানো হয়েছে এখানে তদন্তের জন্য। আগে ড্যানিয়েল একজন ইউএস মার্শাল ছিল, কিন্তু তারপর সে তার সেই পোশাক ছেড়ে ডিটেকটিভ পেশায় যোগ দিয়েছে। আর এই কেসের মাধ্যমে প্রথম ড্যানিয়েল ও চাকের দেখা হয়। এর আগে কখনো তারা একসাথে কাজ করেনি, তাই তারা বোটে করে যাওয়ার সময় একে অপরের সাথে পরিচয় হচ্ছিল এবং গল্প করছিল। চাক জানায় যে সে 4 বছর ধরে এই ডিটেকশন পেশায় যুক্ত আছে, এবং ড্যানিয়েল বলে সে 2 বছর ধরে ডিটেকটিভ পেশায় কাজ করছে। এবার চাক ড্যানিয়েলের কাছে তার পরিবার সম্পর্কে জানতে চাইলে ড্যানিয়েল জানায় যে সে 2 বছর আগে বিয়ে করেছিল, কিন্তু একদিন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। তারা যেই বিল্ডিং এ থাকতো সেই বিল্ডিং এ একদিন আগুন লেগে যায়, আর সেই আগুনে তার স্ত্রী সহ আরো 4 জন লোক মারা পড়ে। তারপর থেকে সে একাই নিজের জীবন কাটাচ্ছে। এভাবেই মূলত তারা সেই আইল্যান্ডে চলে আসে। আইল্যান্ডে থাকা এই মানসিক হসপিটালটার নাম ছিল স্কলিফ হসপিটাল। তারা আসার সাথে সাথে হসপিটালের ওয়ার্ডেন তাদেরকে স্বাগত জানায়। তার সাথে সাথে ওয়ার্ডেন তাদেরকে এই হসপিটাল সম্পর্কেও সম্পূর্ণ তথ্য দিতে থাকে। সে বলে যে এই হসপিটালে যারাই রয়েছে তারা সবাই মানসিকভাবে ভীষণ অসুস্থ, এবং আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এরা সবাই কোনো না কোনো ধরনের আসামি অর্থাৎ ক্রাইমের সাথে যুক্ত ছিল। যেহেতু বড় কোনো ধরনের ক্রাইমের সাথে যুক্ত ছিল, তাই অনুশোচনার কারণে একটা সময় তারা মানসিকভাবে অসুস্থ হয়, আর তাদেরকে এই পুরো রিমোট অঞ্চলে নিয়ে আসা হয় শুধুমাত্র ট্রিটমেন্ট করে ভালো করার জন্য। এখন এদের মধ্যে কেউ কেউ ভয়ানক খুনি, কেউ ধর্ষণকারী, আবার কেউ কেউ আরো বড় বড় অপরাধের সাথে যুক্ত। আর এর জন্য এই আইল্যান্ডকে সবসময় কঠিন সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে রাখা হয়, কারণ এখানে যে সকল আসামি রয়েছে তারা যদি পালিয়ে যায় তাহলে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এভাবে কথা বলতে বলতে তারা হসপিটালের গেটের সামনে চলে আসে। হসপিটালে প্রবেশ করার আগে ওয়ার্ডেন ড্যানিয়েল ও চাকের কাছ থেকে তাদের বন্দুকগুলো নিয়ে নেয়, এবং তারপর সে জানায় যে ডান দিকে যে ওয়ার্ডগুলো রয়েছে এটা হলো এ ওয়ার্ড, যেখানে মহিলাদের জন্য ব্যবস্থা করা আছে। আর একদম পিছন দিকে যেই ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে সি ওয়ার্ড, এবং এই সি ওয়ার্ডই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, যেখানে সবচেয়ে হিংস্র আসামিদেরকে রাখা হয়েছিল। যার কারণে এই সি ওয়ার্ডে কেউ সহজেই প্রবেশ করতে পারে না। শুধুমাত্র ডক্টররা যখন জরুরি কোনো কিছু প্রয়োজন মনে করে তখনই তারা প্রবেশ করতে পারে। যাই হোক, এই সব কথা শুনে তারা এবার চলে যায় এই হসপিটালের প্রধান কলের সাথে দেখা করার জন্য। যাওয়ার সময় তারা দেখতে পায় হসপিটালে কিছু মানসিক রোগী তার দিকে খুব অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। এই সকল রোগীদের দিকে তাকালেই বোঝা যায় যে এরা কত ভয়ানক আসামি, আর এরা এমন ভাবে তাকিয়েছিল যে যেন মনে হচ্ছিল ড্যানিয়েলকে অনেক আগে থেকেই চেনে। এরপর তারা ডক্টরের রুমে চলে আসে। ড্যানিয়েল এবার তাকে সেই পালাতক রোগী যার নাম র্যাচেল তার সম্পর্কে বিস্তারিত বলতে বলে। এবার ডক্টর বলতে থাকে যে র্যাচেল গত রাত 10টার দিকে হসপিটাল থেকে পালিয়ে গেছে। তারা এই পুরো আইল্যান্ড খুঁজেও তাকে কোথাও খুঁজে পায়নি। এছাড়াও এই হসপিটালের যে লেভেলের কঠিন গার্ড রয়েছে তার মধ্যে থেকে একজন বের হয়ে যাওয়া 4টেখানি কথা নয়, কিন্তু কথা হচ্ছে র্যাচেল এখান থেকে কিভাবে গায়েব হয়ে গেল এটা তারা কোনো হদিসই পাচ্ছে না। তারা আশেপাশে প্রচুর খোঁজাখুঁজি করেও শুধু র্যাচেল না, র্যাচেলের কোনো ডেড বডিও খুঁজে পায়নি। এছাড়াও পুরো আইল্যান্ডটা পুরো পাথরের বীজ দিয়ে ঘেরা, তাই এখান থেকে পালিয়ে বাইরে কোথাও যাওয়া এক প্রকার অসম্ভব। Dharavi is one of the world's most heavily populated communities that plunges into utter darkness every day. But Win is here to change that.
We brought solar lamps to over 1,000 people across Dharavi, making a promise of a better life and better tomorrow for these people. এরপর ড্যানিয়েল র্যাচেলের ব্যাপারে আরো অনেক কিছু জানতে চায়। তখন ডাক্তার বলে যে র্যাচেল একজন মহিলা, তার স্বামী ছিল একজন ইউএস মার্শাল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার স্বামী মারা যায়। তারপর থেকে সে তার সন্তানদেরকে নিয়ে একাই থাকতো। এভাবে একদিন সে তার সন্তানদেরকে প্রচুর ডিপ্রেশনে থাকার কারণে নিজে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। আর এরপর থেকেই তার মানসিক সমস্যার জন্য তাকে চিকিৎসা দিতে এই হসপিটালে নিয়ে আসা হয়। গত 2 বছর ধরে তাকে এই হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু সে এতটাই মানসিকভাবে অসুস্থ যে তার সন্তানদের নিজের হাতে মারার পরেও সে মনে করে যে তার সন্তানরা এখনো বেঁচে আছে। ফলে এই হসপিটালের বাকি সবাইকে সে তার কর্মচারী মনে করে। এখন ড্যানিয়েলও একটা সময় যেহেতু ইউএস মার্শালে ছিল, তাই যখন ডক্টরের কাছে সেই যুদ্ধের কথাগুলো শুনছিল, তখন তার জীবনে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আবারও মনে পড়ে যায়। আর এই দুঃস্বপ্ন যখনই তার মাথায় চলে আসে, তখন থেকে তার মাথা ব্যথা শুরু হয়। বলতে গেলে বলা যায় এই যুদ্ধ তার কাছে একটা ট্রমা ছিল। তাই যখন সে প্রচন্ড মাথা ব্যথায় চিৎকার করতে থাকে, তখন ডক্টর তাকে একটা অ্যাসপারিন দেয়। এরপর কিছুটা সুস্থ হয়ে গেলে ড্যানিয়েল ও চাক র্যাচেলের রুমে আসে সেটা ইনভেস্টিগেশন করার জন্য। তারা ঘরের চারপাশে এবার তদন্ত শুরু করে। এভাবে খোঁজ করতে করতে তারা দেখতে পায় যে ঘরের জানালা এবং দরজা পুরোপুরি বন্ধ। এমন ধরনের সিল্ড কোনো রুম থেকে একজন মানুষ হুট করে গায়েব হয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এরপর চারিপাশে দেখতে দেখতে ড্যানিয়েল দেখতে পায় মাটিতে এক টুকরো কাগজ লুকানো আছে, আর ওই কাগজটিতে লেখা ছিল দ্য ল অফ 4/67। এর মানেটা কি তারা কেউই বুঝতে পারছে না। ড্যানিয়েল ডক্টরকে জিজ্ঞেস করলেও ডক্টরও এর কোনো কুল কিনারা খুঁজে পায় না। দ্য ল অফ 4 কি, আবার এই 67 নাম্বারটা তাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে? ড্যানিয়েলের কাছে এই মেসেজটা তখন একটা ধাঁধার মতো মনে হয়। তবে সে বুঝতে পারে যে নিশ্চয়ই এই মেসেজের সাথে র্যাচেলের গায়েব হয়ে যাওয়ার কোনো না কোনো সম্পর্ক তো আছেই। এরপর ড্যানিয়েল পুরো আইল্যান্ড আবারও একবার তদন্ত চালায়, কিন্তু তারপরেও সে কোনো ক্লু খুঁজে পায় না। এখানে দেখা যায় যে পুরো সিকিউরিটি গার্ড তন্ন তন্ন করে এই আইল্যান্ড খুঁজে বেড়াচ্ছে। যখন তারা পাহাড়ের উঁচুই দাঁড়িয়ে থাকে, তখন হঠাৎ করেই ড্যানিয়েলের একটা গুহা নজর পড়ে। এই গুহার ভিতরে কি কখনো খোঁজ নিয়ে দেখেছো? জবে গার্ড জানায় যে এই গুহাতে যাওয়া কোনোভাবে সম্ভব নয়। এছাড়াও র্যাচেলের রুমে যখন তারা খোঁজ করছিল, তখন সেখানে তার 2 জোড়া জুতো পাওয়া যায়। তার মানে হচ্ছে র্যাচেলের পায়ে কোনো জুতোই ছিল না। আর জুতো ছাড়া খালি পায়ে এই পথ দিয়ে হাঁটা কোনোভাবেই সম্ভব না। যাই হোক, এরপর ড্যানিয়েল এই আইল্যান্ডে সকল স্টাফদের সাথে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সেই কথাবার্তার মাঝে তারা একজন বলে ওঠে যে এখানে একজন ডাক্তার অনুপস্থিত, আর এটা হলো সেই ডাক্তার যে র্যাচেলকে চিকিৎসার দায়িত্ব নিয়েছিল। এবার খোঁজ করলে জানা যায় যে ডক্টর আজ সকালে হসপিটাল থেকে ছুটি নিয়েছে। তাই ড্যানিয়েল এবং চাক ওই ডক্টরের সাথে যোগাযোগ করার চেষ্টা করার জন্য তাকে ফোন করে, কিন্তু কোনো কিছুতেই সেই ডক্টরের সাথে সে যোগাযোগ করতে পারে না। এরপর সেদিন রাতে ডক্টর কলি তার একজন সহযোগী ডক্টর ম্যারিনের সাথে ড্যানিয়েলের পরিচয় করিয়ে দেয়। কিন্তু বর্তমানে সে আমেরিকাতেই ডক্টরি পেশার সাথে যুক্ত আছে। কিন্তু ডাক্তার ম্যারিনকে দেখে ড্যানিয়েলের কেমন যেন অস্বস্তি হতে থাকে। ড্যানিয়েল মূলত জার্মানিদের মোটেও পছন্দ করতো না, কেননা সে যখন ইউএস মার্শাল ছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা জার্মানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এই কারণে সে দেখতে পেয়েছিল যে জার্মানিরা কতটা হিংস্র প্রকৃতির হয়। তাই এরপর থেকেই সে জার্মানিদের 2 চোখে দেখতে পারত না। যাই হোক, এরপরে ড্যানিয়েল ম্যারিনকে বলে যে এই হসপিটালের সমস্ত স্টাফ এবং ডক্টরদের ফাইলগুলো তাকে দিয়ে দিতে, কেননা সে এখান থেকে তদন্ত করে কিছু না কিছু ক্লু বের তো করেই ছাড়বে। কিন্তু ম্যারিন তার মুখের উপরেই হুট করে না করে দেয়। সে জানায় যে এই ফাইলগুলো হচ্ছে একটা রোগীর প্রাইভেসি, তাই কোনোভাবেই একটা রোগীর প্রাইভেসি তারা ক্ষুণ্ণ করতে পারবে না। এই সব কথা শুনে ড্যানিয়েল এবার প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে এই ডক্টর কিছু না কিছু লুকানোর জন্য এই বাহানা করছে। তাই সে বলে ওঠে, আমাদেরকে সাহায্য যদি না করা হয় তাহলে আমরা কোনো রকম তদন্ত করতেই পারবো না, উল্টো কাল সকালে আমরা এখান থেকে চলে যাচ্ছি। এছাড়াও তোমাদের এই হসপিটালের নামে যা যা অভিযোগ দায়ের করার আমি সেটা FBI কে পাঠিয়ে দেব। এই সব কথা বলে তারা এবার তাদের রুমে চলে আসে। এরপর ড্যানিয়েল চাককে বলে যে এরা সবাই আমাদের কাছ থেকে কিছু না কিছু তো লুকোচ্ছেই। আমার মনে হচ্ছে নিশ্চয়ই র্যাচেলের গায়েব হওয়ার পিছনে এদের হাত রয়েছে, অথবা তারা ইচ্ছা করেই তাকে গায়েব করে দিয়েছে। যাই হোক, এরপর দেখা যায় ড্যানিয়েল ক্লান্ত থাকায় সে ঘুমিয়ে পড়ে। তবে সেই স্বপ্নে এবার সে তার স্ত্রীকে দেখতে পায়। তার স্ত্রী তাকে বলছিল এই আইল্যান্ডে র্যাচেলের সাথে অ্যান্ডিও লাডেস নামের আরো একজন লোক গায়েব হয়েছে, তাই তুমি যেভাবেই হোক তোমার তাকে বের করতে হবে, কারণ এই লোকের জন্যই আমার মৃত্যু হয়েছে। আসলে ড্যানিয়েল প্রায় সময় তার স্ত্রীকে এভাবে স্বপ্নে দেখত।
যেহেতু তার স্ত্রী একটা আকস্মিক দুর্ঘটনায় মারা গিয়েছিল, তাই ড্যানিয়েল সবসময় নিজেকে অনেক দোষ দিত তার মৃত্যুর জন্য। এছাড়াও সে সবসময় মনে করত যে প্রতিনিয়ত তার স্ত্রী হয়তো তার কাছে এসে বিভিন্ন কথা বলছে, যার কারণে মাঝে মাঝেই ড্যানিয়েল তার স্বপ্নে তার স্ত্রীকে দেখতে পেত। যাক, এভাবেই এক দুঃস্বপ্নের মাধ্যমে ড্যানিয়েলের ঘুমটা ভেঙে যায়। সে দেখতে পায় আজ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে তাদের সকালে ফিরে যাওয়ার কথা থাকলেও তারা আটকা পড়েছে, কারণ এমন ঝড়ো বৃষ্টির ভিতরে কোনো ফেরি এই উত্তাল সমুদ্র পাড়ি দিতে পারবে না। যার কারণে ড্যানিয়েল আবারও র্যাচেলের কেসটা তদন্ত করার সিদ্ধান্ত নেয়। এই কারণে এবার সে হসপিটালে সমস্ত রোগীদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যে সে একজনকে জানায় যে সে অ্যান্ড্রিউ ল্যাডিস নামের কাউকে চেনে কিনা, কিন্তু তারা অবাক হয়ে বলে যে এই নাম তারা কোনোদিন কানেও শোনেনি। এভাবে জিজ্ঞাসাবাদ করা শেষ হলে চ্যাক ড্যানিয়েলের কাছে জানতে চায় যে বস, অ্যান্ড্রিউ লাদিসটা আসলে কে, কেন তুমি তাকে খোঁজার চেষ্টা করছো? তখন ড্যানিয়েল বলে যে তারা যেই বিল্ডিং এ থাকতো সেই বিল্ডিং এ অ্যান্ড্রিউ লাদিসও কাজ করত, আর একদিন অ্যান্ড্রিউ লাদিস হঠাৎ করেই তাদের বিল্ডিং এ আগুন ধরিয়ে দেয়, আর এই ফলেই সেই দিন তার স্ত্রী মারা যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ঘটনার পর অ্যান্ড্রিউ লাদিসও কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, আর তার চিকিৎসার জন্য তাকে একটা মানসিক হসপিটালে পাঠানো হয় এবং আমি তদন্ত করে জানতে পারি যে এই হসপিটালে তাকে পাঠানো হয়েছিল, কিন্তু কিছুদিন পরে সে এই হসপিটাল থেকে গায়েব হয়ে যায়। এরপর তাকে খোঁজার জন্য অনেক তদন্ত চালানো হয়, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় না। এবার তারা তাদের ইনভেস্টিগেশন করতে গিয়ে আইল্যান্ডের একটা জঙ্গলে যায়। সেখানে গিয়ে চাক ড্যানিয়েলকে বলে যে আমি যখন তোমার রুমে পানি আনতে গেলাম তখন একজন মহিলা তোমার ডায়েরিতে কিছু একটা লিখেছিল, তুমি কি দেখেছো সে কি লিখেছে? তখন ড্যানিয়েল ডায়েরি খুলে দেখে যে সেখানে লেখা ছিল রান। এই লেখাটা দেখে তারা বুঝতে পারছিল না যে কেন ওই মহিলাটা তাকে এই কথা লিখেছে। ইতিমধ্যে সেই আইল্যান্ডে প্রচন্ড ঝড় শুরু হয়ে যায়, আশেপাশের গাছপালাগুলো যেন মুড়মুড় করে ভেঙে পড়ছিল। তাই এবার তারা দ্রুত একটা বিল্ডিং এর নিচে গিয়ে আশ্রয় নিতে থাকে। এখানে যখন তারা বসেছিল সেই সময় জ্যাক ড্যানিয়েলকে জিজ্ঞেস করে যে অ্যান্ড্রিউ লাদিসকে খুঁজে পেলে তুমি কি তাকে মেরে তোমার স্ত্রীর হত্যার প্রতিশোধ নেবে? জবে ড্যানিয়েল বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমি অনেক মানুষকে মরতে দেখেছি, এছাড়াও আমি নিজের হাতে বহু মানুষের প্রাণও নিয়েছি, তাই এখন আর আমার কাউকে মারতে ইচ্ছা করে না, আর এখানে আমি তাকে মারতেও আসিনি। এরপর চাক ড্যানিয়েলের কাছে জানতে যায় যে সে কেন এই কেসটা নিয়ে এখানে এসেছে। জবে ড্যানিয়েল তখন জানায় যে অ্যান্ড্রিউ লাদিস গায়েব হয়ে যাওয়ার পর তাকে খুঁজতে এবং তদন্ত চালাতে সে এখানে এসেছিল। তখন তার সাথে জর্জ নয়েজ নামের এক ব্যক্তির পরিচয় হয়। এই ব্যক্তিটি একই সাথে 3টে খুন করেছিল। তাকে টানা 1 বছর এই আইল্যান্ডের এক হসপিটালে আটকে রাখা হয়, আর তখনই জর্জ ড্যানিয়েলকে বলেছিল যে এই হসপিটালের রোগীদের ব্রেনের উপরে বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয়, আর এই এক্সপেরিমেন্টের মধ্যে একটা ছিল যে তাদের স্মৃতি মুছে ফেলে তাদেরকে রোবট বানিয়ে ফেলা হতো, যার কারণে তাদের মধ্যে আর কোনো অনুভূতি কাজই করতো না। এবং এভাবে আস্তে আস্তে অসংখ্য রোগীকে তারা এরকম বানিয়ে ফেলে এবং এই রোগীদের কাজে লাগিয়ে অন্য দেশের সাথে তারা যুদ্ধ করে। এবার ড্যানিয়েল বলে মূলত সে এখানে এসেছে এই সব কিছুর প্রমাণ জোগাড় করতে, যাতে করে এই হসপিটালে গোপনভাবে যে সকল অন্যায় কাজগুলো হচ্ছে তা মানুষের সামনে সে তুলে ধরে এই হসপিটালের কালো পর্দা সে ফাঁস করতে পারে। কিন্তু এত কথা শোনার পরেও চাকের এই কথাগুলো কেন যেন বিশ্বাসী হয় না। তাই চাক বলে ওঠে যে আমার মনে হয় র্যাচেলের কেসটা একদম মিথ্যে, এরা আমাদেরকে হয়তো মিথ্যে বলে এখানে ডেকে এনেছে। আমার কাছে মনে হচ্ছে এটা কোনো একটা বড় ধরনের ফাঁদ। এখন তো আমার এটাও মনে হচ্ছে যে আমরা তদন্ত করার বদলে এরাই আমাদের উপরে তদন্ত চালাচ্ছে। এই সব কথা শুনে ড্যানিয়েলের কেমন যেন খটকা লাগা শুরু করে, আর এভাবেই কথা বলতে বলতে প্রায় রাত হয়ে যায়। এদিকে প্রচন্ড ঝড়ে চারিদিক যখন লন্ডভন্ড হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় হসপিটালের ওয়ার্ডেন তাদেরকে খুঁজতে খুঁজতে সেই পুরাতন বিল্ডিং এর সামনে চলে আসে। প্রথমে তারা ভাবে যে এই ওয়ার্ডেন তাদেরকে মেরে ফেলার জন্য এসেছে, কিন্তু পরক্ষণে যখন টের পায় যে না, মারার জন্য নয়, তাকে বাঁচানোর জন্য এসেছে, তখন তারা তার সাথে রওনা দেয়। এদিকে বৃষ্টির কারণে ড্যানিয়েল ও চাকের পুরো শরীর তখন ভিজে চপচপে হয়েছিল। এছাড়াও তারা সে সময় কোনো বাড়তি পোশাক আনেনি বিধায় তাদেরকে বাধ্য হয়ে হসপিটালের স্টাফদের পোশাক পরিয়ে দেওয়া হয়। ভাগ্যিস পাগলদের পোশাক তাদেরকে পরতে দেওয়া হয়নি। যাই হোক, সেদিন রাতে হসপিটালের সব ডক্টররা মিলে একটা মিটিং করছিল। সেই মিটিং এ ড্যানিয়েল ও চাক পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে। তাদের আলোচনা থেকে জানা যায় যে ওয়ার্ড সি তে মোট 24 জন এবং ওয়ার্ড এ ও বি মিলিয়ে মোট 48 জন রোগী রয়েছে। তার মানে পুরো হসপিটালে এখন 66 জন রোগী রয়েছে যারা এখানে ট্রিটমেন্ট নিচ্ছে। এই কথাটা শুনে তখন হঠাৎ ড্যানিয়েল বলে ওঠে যে র্যাচেলের ঘরে এক টুকরো কাগজে আমরা 67 নাম্বারটা লেখা ছিল, আর এটার মানে এই হসপিটালে 66 জন নয়,
বরং 67 জন রোগী রয়েছে, কিন্তু আপনারা তো বলছেন এখানে 66 জন রয়েছে, তাহলে হিসাব তো কোনোভাবেই মিলছে না। তখন ডক্টর ক্যালি ড্যানিয়েলের কোনো জবাব দেয় না, বরং তার কথাটা এড়িয়ে গিয়ে সে এমন এক নিউজ তাকে দেয় যা শুনে ড্যানিয়েল আটকে ওঠে। সে বলে যে ইতিমধ্যে আমরা র্যাচেলকে খুঁজে পেয়েছি, যে কিনা লাইট হাউসের কাছে ঘোরাফেরা করছিল। এখন এই কথা শুনে তো ড্যানিয়েল পুরো আকাশ থেকে পড়ে। যাকে 2 দিন ধরে কোথাও খুঁজে পাওয়া যায়নি, সে কিভাবে হুট করে লাইট হাউস থেকে উদ্ধার হলো। যাক, এই রহস্য উন্মোচন করার জন্য ড্যানিয়েল ও চাক চলে যায় র্যাচেলের রুমে। এবার সেখানে গিয়ে ড্যানিয়েল র্যাচেলকে জিজ্ঞেস করে গত রাতে সে কোথায় ছিল, কিন্তু র্যাচেল তার কোনো কথার উত্তর না দিয়ে বরং উল্টো পাল্টা কথা বলা শুরু করে। কারণ তো বুঝতেই পারো, সে ছিল সম্পূর্ণভাবে একজন মানসিক রোগী। যাক, এক পর্যায়ে কথা বলতে বলতে র্যাচেল ড্যানিয়েলকে তার স্বামী মনে করে জড়িয়ে ধরে। সে বলতে থাকে যে আমি তোমাকে অনেক মিস করতাম, আর তোমার সঙ্গে আমি আমার বাচ্চাদেরকে ঠিক মতো সময় দিতে পারতাম না। কিন্তু এভাবে অনেক আবেগঘন অবস্থায় থাকার পরে হুট করে সে আবার ড্যানিয়েলকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এবার সে বলে যে না, আমার স্বামী তো বেঁচে নেই, সে তো যুদ্ধেই মারা গেছে, তাহলে সত্যি করে বলো তুমি আসলে কে। তখন ড্যানিয়েল বুঝতে পারে যে র্যাচেল আসলে একজন বায়োপোলার ডিসঅর্ডার, অর্থাৎ তার 2 ধরনের সত্তা একই সাথে কাজ করে। তবে এই ঘটনার পর ড্যানিয়েলের স্ত্রীর কথা তার অনেক মনে পড়তে থাকে। সে দেখতে পায় তার স্ত্রী তাকে ডাকছে, কিন্তু পরক্ষণেই তার স্ত্রী পুরে ছাই হয়ে যাচ্ছে। এভাবে বিভিন্ন ধরনের অদ্ভুত স্বপ্নে ড্যানিয়েল কেমন যেন অসুস্থ হয়ে পড়ে। তার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয় এবং সে বমি করতে থাকে। ডক্টর কলি তার এই অবস্থা দেখে তাকে একটা মাইগ্রেনের ওষুধ দেয় আর বলে এটা খেয়ে আজকের মতো ঘুমিয়ে পড়তে। এবার সবাই মিলে তাকে ধরাধরি করার পর যখন ড্যানিয়েল ঘুমিয়ে পড়ে, তখন আবারও সে বাজে একটা স্বপ্ন দেখে। সে দেখে যে অ্যান্ড্রিও এই আইল্যান্ডে আছে, এছাড়াও অ্যান্ড্রিও তার দিকে তাকিয়ে হাসছে। এর পরের দিন সকালে ড্যানিয়েল ঘুম থেকে উঠেই বাইরে এসে দেখে যে নার্স আর স্টাফরা একসাথে পুরো হসপিটালের প্রাঙ্গণে দৌড়াদৌড়ি করছে, কেননা গত রাতের প্রচন্ড ঝড়ের কারণে এই হসপিটালের বাইরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিক সেদিক গাছপালা ভেঙে গেছে, আর এই পুরো হসপিটালের সিকিউরিটি সিস্টেমটাও ড্যামেজ হয়ে পড়েছে, যার কারণে হঠাৎ এবার চাক বলে ওঠে বস, এখন সবাই প্রচন্ড ব্যস্ত আছে, তাই এটাই সুযোগ ওয়ার্ড সিটে ঢুকে পড়ার। আমার মনে হয় তুমি যদি ওয়ার্ড সিটে ঢোকো তাহলে অ্যান্ড্রিও লারেস সম্পর্কে কিছু জানতে পারবে, আবার এমনও হতে পারে যে তুমি তাকে সেখানে খুঁজেও পেতে পারো। এই সব কথা শোনার পর ড্যানিয়েলের চোখ যেন চকচক করে ওঠে, তাই সে সবার চোখ ফাঁকি দিয়ে খুব সহজেই সেই ওয়ার্ড সিটে ঢুকে পড়ে। যেহেতু তাদের গায়ে হসপিটালের স্টাফদের পোশাক ছিল, তাই কেউই তাকে কোনোভাবে সন্দেহ করেনি। এভাবে ভিতরে ঢুকে তারা অদ্ভুত ধরনের এক শব্দ শুনতে পায়। যেহেতু চারিদিকে প্রচন্ড অন্ধকার ছিল, কিন্তু সে আজ করতে পারে যে এখানে গিজগিজ করছে সব ধরনের ভয়ানক সব আসামিরা। এভাবে কিছুটা দূরে এগোতেই এক রোগীকে সে দেখতে পেয়ে মনে করে যে সেই হয়তো অ্যান্ড্রিও লারেস। ওই লোকটি মাথাটা নিচু করে বসেছিল, তাই ড্যানিয়েল বারবার বলছিল তাকে তার মুখ দেখানোর জন্য। তবে লোকটি যখন তার মুখ দেখায়, তখন ড্যানিয়েল দেখতে পায় যে এটা অ্যান্ড্রিও নয়, বরং এটা হচ্ছে সেই জর্জ নয়েজ। এখানে কথা হচ্ছে যে কে এই জর্জ নয়েজ। জর্জ নয়েজের কথা তো এর আগেও তোমাদের বলেছিলাম। যাই হোক, জর্জ তখন তাকে দেখা মাত্রই হঠাৎ চিনে ফেলে আর বলে বসে যে তুমি এখানে ফেসে গেছো, এটা একটা ফাঁদ। তুমি ভাবছো তুমি এখানে তদন্ত করতে এসেছো, তাই না? কিন্তু এরা অনেক আগে তোমার উপরে নজর রেখেছে, আর তুমি যার সাথে এখানে এসেছো তার সাথে আগে তুমি কখনো কাজও করনি। তার মানে তো তুমি বুঝতেই পারছো সেও এই ষড়যন্ত্রের সাথেই জড়িত। এরা সবাই মিলে তোমার উপরে তাদের প্রতিশোধ তুলে নেবে। এই সব কথা বলার পর ড্যানিয়েল বলে যে চাকের উপর আমার পূর্ণ ভরসা আছে, সে আমার খুব কাছের মানুষ। এছাড়াও জর্জ যখন তাকে বারবার বলে যে তাহলে তো তাদের প্ল্যান সাকসেসফুল হয়েই গেল, তখন ড্যানিয়েল এই কথার কোনো আগামাথায় খুঁজে পায় না। যবে জর্জ বলে যে তোমাকে ইতিমধ্যে তারা বিশ্বাস করিয়ে ফেলেছে যে তুমি এখানে এসেছো তদন্ত করতে, তার মানে তাদের কাজ এখন সম্পূর্ণ হলো। এবার তুমি আটকে গেছো, তুমি আর এখান থেকে বেরোতে পারছো না। এই সব কথাগুলো যেন ড্যানিয়েলের মাথার পুরো উপর দিয়ে যায়। আসলে হচ্ছেটা কি, সে একবার ভাবছে যে হয়তো এরা সবাই মিলে তাকে একটা ট্র্যাপ করে এই হসপিটালে নিয়ে এসেছে কোন একটা কার্য উদ্ধার করার জন্য, কিন্তু এরকম তো হওয়ার কথা না। তখন জর্জ আরো তাকে বলে যে আমাকে আর কিছুদিন পর ওই লাইট হাউসে নিয়ে গিয়ে আমার মাথায় অপারেশন করা হবে, এরপর আমার ব্রেনকে খুলে তারা সেখানে এক্সপেরিমেন্ট চালাবে। তবে এই সব কথাবার্তা শুনে ড্যানিয়েল তাকে বলে তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক তোমাকে বাঁচিয়ে নেব। এই সব কথা বলতে বলতে হঠাৎই ড্যানিয়েল আবারও তার কল্পনায় তার স্ত্রীকে দেখতে পায়, আর এরকম হাবভাব দেখে জর্জও বুঝতে পারে যে ড্যানিয়েল আবারও হ্যালুসিনেশন করছে। তাই সে ড্যানিয়েলকে বলে তোমার এখান থেকে পালাতে হলে প্রথমেই তোমার স্ত্রীকে তোমার মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। ড্যানিয়েল তখন বলে আমি আমার স্ত্রীকে কিছুতেই মাথা থেকে ছেড়ে ফেলতে পারি না, কারণ তার মৃত্যুর জন্য আমি দায়ী ছিলাম। তখন জর্জ বলে যে যদি তুমি এটা করতে না পারো তাহলে এখান থেকে কোনোদিন পালাতে
চালাতে পারবে না, তুমি এখানে দুর্বল হয়ে যাবে। আর তুমি যাকে খুঁজছো সেই অ্যান্ড্রিও লাদেসও এখানে নেই, কেননা হয়তো তার মাথার অপারেশন করার জন্য তাকে লাইট হাউসে নিয়ে যাওয়া হতে পারে। ড্যানিয়েল যখন জর্জের সাথে সব কথা বলছিল তখন কিন্তু আশেপাশে চাক ছিল না। তবে এর কিছুক্ষণ পরেই চাক সেখানে ফিরে এসে তাকে ডাক দিলে ড্যানিয়েল ও সে মিলে এই ওয়ার্ড সি থেকে বেরিয়ে পড়ে। এরপর চাক বের হয়ে গিয়ে তার হাতে একটা ফর্ম দেয় এবং সে বলে যে এটা এই হসপিটালের রোগীদের রেকর্ড। কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করার পরেও এখানে অ্যান্ড্রিও লাদেস নামের কারো নামই খুঁজে পাইনি। হতে পারে তুমি হয়তো ভুল করছো, কেননা অ্যান্ড্রিও লাদেস হয়তো এখানে কোনোদিন আসেইনি। কিন্তু ড্যানিয়েলের মনে হতে থাকে যে না, নিশ্চয়ই এখানে কোনো না কোনো কিছু লুকানো তো হচ্ছেই, আর এই সব কিছু রহস্য আছে ওই লাইট হাউস ঘিরে। কেননা র্যাচেল যখন পালিয়ে গিয়েছিল তখনও শুনেছি যে ওই লাইট হাউসের কাছে তাকে পাওয়া গেছে। এদিকে জর্জও তাকে বলেছে যে লাইট হাউসের ভিতরে নাকি ব্রেন নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়। এই সব কথাগুলো ড্যানিয়েলের মাথায় কেমন যেন ঘুরপাক খেতে থাকে। তাই সে বলতে থাকে যে করেই হোক আমাকে ওই লাইট হাউসে পৌঁছাতে হবে আর দেখতে হবে যে আসলেই ওখানে কি হয়। এখন যেই ভাবা সেই কাজ। তাই ড্যানিয়েল ওই লাইট হাউসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু চাক তাকে বারবার বলে যে বস, এখন রাত হয়ে গেছে আর এই পথ দিয়ে কোনোভাবে ওই লাইট হাউসে যাওয়া সম্ভব না, বরঞ্চ সেখানে যেতে গিয়ে তোমার মৃত্যুও হতে পারে। কিন্তু জবাবে ড্যানিয়েল জানায় যে তোমার যদি এত ভয় থাকে তাহলে তুমি এখানেই বসে থাকো, আমাকে তুমি কোনোভাবেই আটকাতে পারবে না। এক প্রকার প্রচন্ড রাগ করে সে চাককে রেখেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই কাণ্ডে চাকের মনটা কেমন যেন খারাপ হয়ে ওঠে আর সে ওখানে নীরব ভাবে দাঁড়িয়ে থাকে। তবে কিছু দূর গিয়ে ড্যানিয়েল যখন বুঝতে পারে যে না, সে উল্টো পথে চলে এসেছে এবং এদিক দিয়ে লাইট হাউসে যেতে তার অনেক সময় লাগবে, ঠিক তখনই সে ফিরে এসে দেখতে পায় চাক আর সেখানে নেই। তবে চাক সেখানে না থাকলেও তার সদ্য খেয়ে রাখা সিগারেটের টুকরোতে তখনও আগুন জ্বলছিল। ভয়ের চোটে সে বুঝতে পারে যে চাকের সাথে হয়তো কোনো খারাপ কিছু হয়েছে এবং যেই না সে নিচের দিকে তাকায় তখন সে দেখতে পায় চাক পাহাড় থেকে পড়ে মারা গেছে। এই দৃশ্য দেখে ড্যানিয়েল যেন কোনোভাবে সেটা বিশ্বাস করতে পারে না। হুট করে চাকের এই অবস্থা কিভাবে হলো? সে কি নিজেই নিজেকে শেষ করে দিল, নাকি কেউ তাকে হত্যা করে ফেললো? এই সব কথা ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক সে নিচে গিয়ে চাককে বাঁচিয়ে নেবে। তাই অসম্ভব এক পথ পাড়ি দিয়ে সে নিচে নেমে আসে চাককে বাঁচানোর জন্য। তবে নিচে নেমে এসে সে দেখতে পায় যে চাকের কোনো অস্তিত্বই নেই। উপর থেকে সে দেখতে পেয়েছিল যে চাকের লাশ পড়ে আছে, কিন্তু নিচে এসে দেখে যে সেখানে কোনো লাশের চিহ্নও নেই। এর উপর হঠাৎ করে রাত হয়ে যাওয়ার কারণে চারিপাশ থেকে হাজার হাজার ইঁদুর তার দিকে ধেয়ে আসতে থাকে। তবে বিভিন্ন দিক খোঁজাখুঁজি করার পর হঠাৎ সে একটা গুহার দৃশ্য দেখতে পায় আর ওই গুহার ভিতরে সে দেখতে পায় যে এক আলোক সে গুহা থেকে বেরিয়ে আসছে। এবার সে গুহার দিকে এগিয়ে আসলে ওখানে গিয়ে সে একটা মেয়েকে দেখতে পায়। ফাইনালি এই মেয়েটাকে দেখে ড্যানিয়েল বুঝতে পারে যে এই মেয়েটাই হচ্ছে আসল রিচেল এবং গতকাল তাকে যে মেয়েটা সম্পর্কে জানানো হয়েছিল সে ছিল এই হসপিটালের একটা সেটআপ অভিনেতা। তখন ড্যানিয়েলের মাথায় আরো ক্লিয়ার হয়ে যায় যে কাহিনী তো এখানে বহুত কিছুই আছে। তাই ড্যানিয়েল এবার তাকে জিজ্ঞেস করে যে এখানে বসে সে কি করছে। তখন র্যাচেল তাকে যে সকল কথা বলতে থাকে তাতে তার মাথার হুঁশ একদম উড়ে যায়। র্যাচেল জানায় সে আসলে কোনো রোগী নয়, বরং এই হসপিটালের একজন ডক্টর। র্যাচেল আরো বলতে থাকে তারা এই হসপিটালে অনেকদিন মানুষের মস্তিষ্কের উপরে বিভিন্ন ধরনের গবেষণা চালিয়েছে। এভাবে গবেষণা চালাতে চালাতে তারা এমন একটা জিনিস আবিষ্কার করে যার মাধ্যমে মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্থাৎ তারা এমন একটা সিস্টেম আবিষ্কার করে ফেলেছে যেখানে একটা মানুষের স্মৃতি, দুঃখ, সুখ সবকিছুই মুছে ফেলা সম্ভব। তার মানে তারা ব্রেনের অপারেশন করার মাধ্যমে সেই মানুষটা সম্পূর্ণ সবকিছু মুছে একদম নতুন একটা মানুষে পরিণত করতে পারে। যেহেতু এটা একটা মানসিক হসপিটাল এবং এখানে যারা থাকে তাদের সবার ভিতরে ট্রমা কাজ করে, তাই তাদের কষ্ট কমানোর জন্য ওই লাইট হাউসে নিয়ে গিয়ে তাদের ব্রেনের অপারেশন করা হয়, যার কারণে তারা তাদের ব্রেন থেকে সকল ট্রমা ঝেড়ে ফেলতে পারে এবং একদম নতুন এক মানুষ হিসেবে পৃথিবীর সামনে উপস্থিত হয়। এবার র্যাচেল বলে এই পদ্ধতির চিকিৎসা বিজ্ঞানের নাম হচ্ছে ল্যাগোটমি, আর ডক্টর কলি এই পদ্ধতি জানার পরে সমস্ত বন্দি আসামিদের উপরে তা প্রয়োগ করতে চায়। তবে এই সিদ্ধান্তের উপরে র্যাচেল ছিল বড্ড অনড়। সে কোনোভাবেই চাইতো না যে একটা মানুষের মানসিক সত্তাকে এভাবে শেষ করে দেওয়া। তাই এই কারণে সে তাদের উপরে বিরোধিতা করে, আর এই বিরোধিতা করার কারণে তাকে একজন অসুস্থ রোগী বানিয়ে হসপিটালে আটকে রাখা হয়। কিন্তু সে কোনোভাবে ওই হসপিটাল থেকে পালিয়ে এসে এখন নিজের জীবন বাঁচাতে এই আইল্যান্ডের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ায়। এই সব কথা শোনার পর ড্যানিয়েলের মাথা যেন ধীরে ধীরে খুলতে শুরু করে। সে মোটামুটি কনফার্ম হয়ে যায় যে আসলে এখানে কি চলছিল এবং এই হসপিটালের আসল উদ্দেশ্যটা কি। যাই হোক, রাত হয়ে যাওয়ার কারণে ড্যানিয়েল সেদিন সেখানে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হওয়ার সাথে সাথে র্যাচেল ড্যানিয়েলকে জাগিয়ে তোলে এবং তাকে বলে যে তোমার যাওয়ার সময় হয়েছে। এখানে থাকলে একদিন তুমি সহ আমিও ধরা পড়ব, তাই তোমার উচিত হবে
কিভাবে ওই লাইট হাউসে গিয়ে সকল কিছু নিজের চোখে দেখা। এই সব কথা জানার পর ড্যানিয়েল তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমার সাথে না একটা বন্ধু এসেছিল, তুমি কি তাকে কখনো দেখেছো? এই কথা শুনে র্যাচেল বলে, ড্যানিয়েল তুমি এখানে একাই এসেছো, আর আমি জানি তোমার সাথে তোমার কোনো বন্ধু নেই। এই কথা শোনার পর ড্যানিয়েল যেন আকাশ থেকে পড়ে। আরে বলে কি, আমার সাথে চাক এই পুরো আইল্যান্ড ঘুরে বেরিয়েছে, সে হুট করে কিভাবে গায়েব হয়ে যেতে পারে? যাক, এরপর ড্যানিয়েল সেই হসপিটালে আবারও ফিরে আসে। এবার ড্যানিয়েলকে দেখে ডক্টর কলি বলে, ড্যানিয়েল র্যাচেলকে তো ইতিমধ্যে খুঁজে পাওয়াই গেছে, তাই আমার মনে হয় তোমার কাজ এখন শেষ আর তুমি এখন আবার বাড়ি ফিরতে পারো। তবে ড্যানিয়েল বলে, হ্যাঁ আমি চলে যাব, কিন্তু আপনারা কি আমার পার্টনার চাককে দেখেছেন? এই কথার উত্তরে ডক্টর কলিও বলে, আরে তুমি তো এখানে একাই এসেছো, চাক নামে তোমার কোনো পার্টনারই নেই। তার মানে বলে কি? এই কথা শুনে তো ড্যানিয়েলের মতন আমিও অবাক হয়ে যাচ্ছি, আসলে হচ্ছেটা কি এখানে? তার মানে কি ডক্টর তার সাথে মিথ্যে কথা বলছে, কিংবা তাকে কোনো ফাঁদে ফেলানোর চেষ্টা করছে? আবার এমনও হতে পারে যে চাক হয়তো এই সব কিছু হ্যালুসিনেটই করছে। কিন্তু না, চাক তো একজন সুস্থ মানুষ, সে কিভাবে এসব হ্যালুসিনেট করবে? তবে চিন্তা করো না, পুরো কাহিনীটা শুনলে সব উত্তর তুমি পেয়ে যাবে, কেননা কাহিনী এখনো বহু বাকি। যাই হোক, সব কথা শোনার পর ড্যানিয়েল ভাবতে থাকে যে এরা সবাই মিলে হয়তো প্ল্যান করে চ্যাককে ধরে নিয়ে গেছে এবং তার ব্রেনটাকে অপারেশন করে তার সমস্ত স্মৃতি মুছে ফেলার চেষ্টা করছে। এরপর দেখা যায় যে ড্যানিয়েল তার রুমে এসে গোসল করছে এবং সে চিন্তা করতে থাকে যে এখন সে কি করবে। তবে ভাবতে ভাবতে ড্যানিয়েল সিদ্ধান্ত নেয় যে এবার সে লাইট হাউসে যাবেই যাবে, আর সেই কথা অনুসারে সে সকল বাধা পেরিয়ে ওই লাইট হাউসে যেতে সক্ষম হয়। তবে এখানে ঢুকেই সে প্রথমেই দেখতে পায় ডক্টর কলি আগে এখানে বসে আছে। এবার ড্যানিয়েল ডক্টর কলিকে বলে যে র্যাচেল আগেই তোমাকে আমার ব্যাপারে সব বলে দিয়েছে, তোমরা এখানে মানুষের চিকিৎসা করার নামে সাধারণ মানুষদের ব্রেনের উপরে এক্সপেরিমেন্ট করে তোমরা সবাইকে রোবট বানিয়ে ফেলছো। তবে ডক্টর কলি এবার তাকে বলতে শুরু করে, তুমি এতক্ষণ ধরে যা ভাবছো এই সব কিছুই তোমার কল্পনা। দাঁড়াও, আমি এবার তোমাকে সত্য কথাটা বলছি, তুমি নিজেই এই হসপিটালের একজন রুগী, এই হসপিটালের 67তম রুগীটা হচ্ছ তুমি। ভাইরে ভাই, এই কথা শুনে আমি রীতিমতন শকড হয়ে পড়েছি। বলে কি যে কিনা একটা জলজ্যান্ত মানুষ এখানে আসলো আর তাকেই কিনা তারা এখন মানসিক রোগী বানিয়ে দিল। শুধু তাই নয়, ডক্টর কলি তাকে বলে যে তোমার আসল নাম ড্যানিয়েল না, তোমার আসল নাম হচ্ছে অ্যান্ড্রিওলাদেস। এই কথা শুনে তো ড্যানিয়েল আরো বেশি চমকে ওঠে। আরে বলে কি, আমি যাকে এখানে খুঁজতে এসেছি সে কিনা আমি নিজেই। মানে মোট কথা এখানে কি হচ্ছে সব। এখন প্রুফ দেখানোর জন্য ডক্টর কলি ড্যানিয়েলের হাতে একটা ফর্ম ধরিয়ে দেয়, আর এই ফর্মেই লেখা ছিল যে ড্যানিয়েল এই হসপিটালে গত 2 বছর ধরে ভর্তি। ড্যানিয়েল তো এই জিনিস দেখে প্রচন্ড রেগে যায় আর সে বলতে থাকে যে সব কিছু আমি বিশ্বাস করি না, তোমরা আমাকে ভুলভাল বুঝিয়ে আমাকে মানসিক রোগী বানাচ্ছ, আর তোমরা তোমাদের নিজেদের কাজ হাসিল করতে চাইছো। তাই তাড়াতাড়ি বলো আমার পার্টনারকে তোমরা কোথায় এবং কেন লুকিয়ে রেখেছো। তখন ডক্টর বলতে থাকে, তুমি আগে একজন ইউএস মার্শাল ছিলে, কিন্তু গত 2 বছর ধরে তুমি আমার এখানে চিকিৎসা নিচ্ছ। এরপর ডক্টর তাকে একটা বোর্ডের দিকে তাকাতে বলে, এই বোর্ডেই লেখা ছিল এডওয়ার্ড ড্যানিয়েল ও অ্যান্ড্রিওলাডিসের নামগুলো। ডক্টর তখন বলে, তোমার আসল নাম হচ্ছে অ্যান্ড্রিওলাডিস, আইল্যান্ডে তুমি তাকে খুঁজে বেড়াচ্ছ, আসলে সে তুমি নিজেই, আর তুমি নিজেই তোমার নতুন নাম তৈরি করেছো যার নাম এডওয়ার্ড ড্যানিয়েল। এছাড়াও তুমি তোমার নিজের মস্তিষ্কে একটা নতুন নাম আবিষ্কার করেছো যার নাম হচ্ছে র্যাচেল। তুমি এই 2টা নাম থেকেই এই নামগুলো তৈরি করেছো। ড্যানিয়েলের থেকে তৈরি করেছো অ্যান্ড্রিওলাডিস, আর তোমার স্ত্রী ডলারাসের নাম থেকে তৈরি করেছো র্যাচেল। আর তুমি এতটাই জেদি যে তুমি নিজের এই গল্পকে তোমার মস্তিষ্কে সাজিয়ে ফেলেছো, যেখানে সেই গল্পে তুমি হলো একজন ডিটেকটিভ যে তার স্ত্রীর খুনিকে খুঁজে বেড়াচ্ছ। তোমাকে আরো বলে রাখি, গত 2 বছর ধরে তুমি এই গল্প আমাদেরকে শোনাচ্ছ, কিন্তু এগুলোর কোনো কিছুই সত্যি না। এগুলো যা তুমি ভাবছো এগুলো তোমার অবচেতন মন তোমাকে বলে বেড়াচ্ছে। তুমি হ্যালুসিনেট করছো এবং চারিপাশে তুমি যা দেখছো এই সব কিছুই তোমার মানসিক ভারসাম্যহীনতার কারণে। তুমি কি জানো তোমার স্ত্রীর নাম ছিল ডলোরাস স্যানেল, আর এই হসপিটালে 67তম রোগী তুমি নিজেই। এই সব কথা শুনে যেন ড্যানিয়েল বারবার আকাশ থেকে পড়ে, আর সে এবার একদম আকাশ থেকে পাতালে ঢুকে যায় যখন সে দেখতে পায় ওই ঘরে আবারও উপস্থিত হয়েছে তার পার্টনার চাক। এবার চাক এসে ডক্টর কোলির পাশে দাঁড়ায় এবং সে বলে যে ড্যানিয়েল, গত 2 বছর ধরে আমি তোমার চিকিৎসা করছি। আমি চাক না, আমার নাম হলো ডক্টর শিন। এই ডক্টর শিনই হচ্ছে সেই ডক্টর, অর্থাৎ সে গত 2 দিন আগে ছুটিতে গিয়েছিল। এখন এইসব কাহিনী শুনে তো ড্যানিয়েল তাকে বারবার বলতে থাকে, ভাই তুই মিথ্যে বলছিস, আমি তো তোকে বাঁচানোর জন্য এখানে এসেছি। কিন্তু চাক বলে, দেখো আমি তোমার পার্সোনাল ডাক্তার এবং আমি তোমার সাথে থেকেছি তোমার দেখভাল করার জন্য, আর তোমার দেখভাল করার জন্য তোমার পার্টনার চাক সেজে আমি তোমার সাথে ছিলাম। এই সব কথা শোনার পরে তো
ড্যানিয়েল রাগে দুঃখে টেবিলের উপরে থাকা বন্দুকটা তুলে নেয় এবং সেটা নিয়ে ডক্টর কোলির গায়ে শুট করতে শুরু করে। সে দেখতে পায় যে এই গুলির আঘাতে তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু এ কি, রক্ত বেরোলেও ডক্টর কোলির কিচ্ছু হয় না। এরপর সে আরো শক খেয়ে যায় যে সে যে গানটা হাতে নিয়ে তুলেছে সেটা ছিল একটা খেলনা পিস্তল। তার মানে কি এটাই সত্য যে এতক্ষণ ধরে সে যা ভাবছিল এই সবকিছুই মিথ্যে? তার মনের ভিতর এখন হাজারো প্রশ্ন। আসলে কি সে মানসিক রোগী, নাকি এরা সবাই তাকে মানসিক রোগী বানাচ্ছে? এবার চাকরূপী ডক্টর ড্যানিয়েলকে বলতে শুরু করে, কেন তোমার আজ এই অবস্থা হয়েছে? ডক্টর শিন আজ থেকে 2 বছর আগের একটা ঘটনা বলতে শুরু করে। সে জানায় কিভাবে সে তাকে তার মৃত সন্তানদের ছবি দেখানো শুরু করে, আর এই ছবি দেখার পর ড্যানিয়েলের তার পুরাতন স্মৃতিগুলো সব মনে পড়তে থাকে। সেই স্মৃতিতে একদিন ড্যানিয়েল তার কাজের থেকে ফিরে যখন বাসায় আসে তখন সে দেখতে পায় তার স্ত্রী কেমন যেন অদ্ভুত আচরণ করছে। তার পুরো শরীর পানিতে চপচপ করছিল। এটা দেখে ড্যানিয়েল প্রশ্ন করে যে তুমি এভাবে ভিজে আছো কেন? আর ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? এই কথাটা শুনে ড্যানিয়েলের স্ত্রী বলে, তোমার বাচ্চারা স্কুলে গেছে। কিন্তু এই শব্দটা শুনে ড্যানিয়েল বলে যে আজ তো শনিবার, আজ তো তাদের স্কুল থাকার কথা না। জবাবে তার স্ত্রী হেসে বলে যে আমার স্কুলের কোনো সময় নেই, আমার স্কুল সব সময় খোলা থাকে। এই কথাটা শুনে ড্যানিয়েলের বুকের ভিতরে যেন ধক করে ওঠে। সে আশেপাশে তাকিয়ে দেখে যে দূরের লেকে 3টা বস্তু ভেসে আছে। তার বুঝতে আর বাকি থাকে না তার স্ত্রী ইতিমধ্যে তার নিজের 3 সন্তানকে শেষ করে দিয়েছে। পাগলের মতন ছুটে গিয়ে ড্যানিয়েল তখন সেই লেকের ভিতর ঝাঁপিয়ে পড়ে আর তার 3 সন্তানকে উদ্ধার করে নেয়। আসলে ড্যানিয়েলের স্ত্রীর বায়োপলার ডিসঅর্ডার ছিল, যার কারণে সে প্রচন্ড ডিপ্রেস থাকায় সে তার নিজের সন্তানদেরকে এভাবে পানিতে চুবিয়ে মারে। ড্যানিয়েল কোনোদিনও বুঝতে পারেনি যে তার স্ত্রীর এত বড় মানসিক সমস্যা আছে। মুহূর্তের মধ্যেই ড্যানিয়েলের পুরো স্বপ্ন যেন ধূলিসাৎ হয়ে যায়। তার জীবন যেন পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পাল্টে যেতে শুরু করে। সে বুঝে উঠতে পারে না যে এই শোক সে কিভাবে কাটাবে। সে বারবার চিন্তা করতে থাকে যে আজ যদি আমি আমার স্ত্রীর মানসিক অবস্থা বুঝতে পারতাম তাহলে আমার এই সন্তানরা প্রাণে বেঁচে যেত, হয়তো তাদেরকে এই মৃত্যু ভোগ করতে হতো না। কিন্তু তারপরেও সে রাগে ক্ষোভে দুঃখে তার স্ত্রীর পেটে নিজের গুলি চালিয়ে দেয়, কেননা ড্যানিয়েলের মনে হয়েছিল যে এখন তার বেঁচে থাকার আর কোনোই অধিকার নেই। এভাবেই ড্যানিয়েলের 3 সন্তানের মারা যাওয়ার পাশাপাশি সে তার নিজের স্ত্রীকে নিজ হাতে হত্যা করে। আর এই কাণ্ডের পর থেকেই ড্যানিয়েল অর্থাৎ অ্যান্ড্রিও ল্যাডিস পুরোপুরি ভেঙে পড়ে এবং সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে কখনোই ভাবতে চায় না সে এত বড় একটা কাণ্ড করে ফেলেছিল। নিজের মনকে বুঝ দেওয়ার জন্য সে সব সময় তার মস্তিষ্কে একটা নতুন গল্প সাজাতো, আর এই গল্পটাই ছিল এমন যে একজন ডিটেকটিভ হয়ে সে তার স্ত্রীর হত্যাকারীকে খুঁজে বেড়াচ্ছে। মোট কথা, এই পুরো যেই কাহিনীটা আমরা এতক্ষণ ধরে দেখলাম এই সব কিছুই ছিল ড্যানিয়েল অর্থাৎ অ্যান্ড্রিওর নিজের বানানো, এবং সে আসলে এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যই এমন গল্পগুলো সাজিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করত। কিন্তু টানা 2 বছর ধরে তাকে বহু রকম চেষ্টা করার পরেও তার মনের ভিতর থেকে এই কষ্টগুলোকে বের করা সম্ভব হয়নি। তবে আজ আস্তে আস্তে ড্যানিয়েলের আবার সব কথা মনে পড়ে যায়, যার কারণে নিজের মুখে এবার সে স্বীকার করে নেয় যে হ্যাঁ, আমি আসলে অ্যান্ড্রিও ল্যাডিস। তখন ডক্টর তাকে বলে যে গত 9 মাস আগেও তোমার সবকিছু মনে পড়েছিল, কিন্তু তার কিছুদিন পরে তুমি আবারও নিজের কল্পনার জগতে হারিয়ে যাও আর নিজেকে ড্যানিয়েল নাম দিয়ে ফেলো। আর এভাবে এ পর্যন্ত বহুবার তুমি একই কাজ করেছো। তবে আশা করি এইবার আর তুমি এই ধরনের কাজ করবে না। এবার তুমি নিজের রিয়ালিটিকে মেনে নেবে এবং তুমি নিজের জীবনকে বিশ্বাস করতে শিখবে। তবে এরই সাথে ডক্টর কোলি তাকে আরো জানায় যে এটাই তোমার শেষ সুযোগ। এরপরেও যদি তুমি তোমার কল্পনার জগতে আবারও ফিরে যাও তাহলে তোমাকে সেই লাইগোটা মিস করে দেওয়া হবে, অর্থাৎ তোমার সব স্মৃতিকে মুছে ফেলে তোমাকে একজন নতুন মানুষ তৈরি করে দেওয়া হবে। সব কথার শেষে ড্যানিয়েল যেন এক গভীর চিন্তায় ডুবে যায়। ড্যানিয়েলকে আবারও চাকের সাথে বসে থাকতে দেখা যায়। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে ছিল এই হসপিটালে সব বড় বড় কর্মকর্তারা। তারা সবাই বুঝে ফেলেছে যে ড্যানিয়েল ইতিমধ্যে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এবং সে তার রিয়ালিটিকে মেনে নিয়েছে। কিন্তু হঠাৎ করেই ড্যানিয়েল এবার এমন একটা কথা বলে বসে যাতে সবার আশা একদম ভেঙে যায়। এখানে ড্যানিয়েল হঠাৎ ডক্টর শিনকে চাক বলে সম্বোধন করে এবং সে বলে, চাক, এখনই আমাদের সুযোগ এই আইল্যান্ড ছেড়ে চলে যাওয়ার। তার মানে তো তোমরা বুঝতেই পারছো, ড্যানিয়েলের আবারও সেই আগের স্মৃতিতে চলে গেছে। অর্থাৎ গতকালও সে তার সব রিয়ালিটি মেনে নিলেও আজ সে আবারও তার আগের অবস্থানে চলে এসেছে।
যার কারণে ডক্টর শিন তার ইশারা দিয়ে জানিয়ে দেয় যে না, ড্যানিয়েল তার আগের স্মৃতিতে আবার ফিরে গেছে, তাই এই মুহূর্তে তার অপারেশন করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। এই সিগন্যাল পাওয়ার পর ডক্টররা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। তবে ঠিক এই মুহূর্তে এমন এক কাণ্ড ঘটে যেটা শুনে আমি পুরো শকড হয়ে পড়ি। এইখানে ড্যানিয়েল এবার চাককে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করে, আচ্ছা চাক, কোনটা সবচেয়ে ভালো হবে, খারাপ মানুষ হয়ে বেঁচে থাকা নাকি ভালো মানুষ হয়ে মরে যাওয়া? আর এই কথাটা শোনার সাথে সাথেই ডক্টরও পুরো হতভম্ব হয়ে যায়, কেননা সে বুঝতে পারে যে অ্যান্ড্রিওর সব মনে আছে এবং সে কোনো কিছুই ভুলে যায়নি। কিন্তু এখানে সে আর খারাপ মানুষ হয়ে আর বাঁচতে চায় না। সে তার ভিতরের এই কষ্টটাকে আর বাঁচিয়ে রাখতে চায় না, যার কারণে সে এখন চায় সার্জারি করে তার সমস্ত স্মৃতিশক্তি মুছে ফেলা হোক। সে তার অতীতের কঠিন সত্যগুলো নিয়ে কোনোভাবেই যেন আর বাঁচতে চাইছে না। আর এই কারণেই সে এবার নিজের ইচ্ছেতে নিজের ব্রেন সার্জারি করতে চায়। ভাইরে ভাই, বিশ্বাস করো, একদম শেষ মুহূর্তে এসে এরকম ধাক্কা খাওয়ার পর সত্যি আমি পুরো আকাশ থেকে পড়েছি। ভাবতেই কেমন লাগছে যে একজন মানুষ ইতিমধ্যে সুস্থ হয়ে গেছে, কিন্তু সে তার কষ্টগুলোকে মন থেকে কোনোভাবেই মুছতে পারছে না। আর যার কারণে সে রাজি হয়ে গেছে তার নিজের জীবনের সকল স্মৃতিকে মুছে ফেলার। ঠিক এমনই একটা সিনের মধ্যে দিয়ে এই মুভিটা এখানে শেষ হয়। একবার ভাবো তো, তার এই ভুলের কারণে তাকে কি পরিমাণ মাসুল দিতে হচ্ছে। সে সব কিছু হারিয়ে এখন নিজের বাস্তব জীবনে আর ফিরেই যেতে চাইছে না। মানুষ কতটা অসহায় হলে নিজের স্মৃতিশক্তিকে নিজে মুছে ফেলতে চায়। তাই অবশ্যই জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে দেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক পছন্দ হয়েছে, আর এখনো পর্যন্ত যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমি আশা করি একটা লাইকের মাধ্যমে তুমি তোমার ভালো লাগাকে প্রকাশ করবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, সিনে থ্রিলার বিডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কেননা সেখানে আসতে চলেছে ধামাকাদার সব থ্রিলার মুভি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।